প্রিয় এসএসসি 27 এবং 28, আজকে আমাদের অষ্টম ক্লাস ফিজিক্স 45 দিন চ্যালেঞ্জের এবং বল অধ্যায়ের 2 নম্বর লেকচার। আচ্ছা, আমি সপ্তম ক্লাসে তোমাদেরকে ভরবেগের সংরক্ষণ সূত্র পর্যন্ত পড়িয়েছি। সপ্তম ক্লাসে ভরবেগের সংরক্ষণ সূত্র এটা শেষ করেছি। তুমি যদি না দেখে থাকো আগে সপ্তম ক্লাসটা দেখো, এবং ওইখানে ভরবেগের সংরক্ষণ সূত্র পর্যন্ত আমি পড়িয়েছি। আমি তার পরবর্তী স্লাইডটায় যাই। সেক্ষেত্রে ঘাত বল এবং বলের ঘাত নিয়ে আলোচনা করব, কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্রের দুইটা উদাহরণ নিয়ে আমি একটু কথা বলি। যে ভরবেগের সংরক্ষণ সূত্রের দুইটা উদাহরণ, আমরা যখন নদী পার হই, বিশেষ করে আমার এখানে যারা স্টুডেন্ট আছে হয়তো অনেকেই মানে বাড়ি হতে পারে যে কি বলে হাওর অঞ্চলের কাছাকাছি বা হাওর অঞ্চলে, বা কেউ না কেউ কোনো না কোনো সময় নদী পার হওয়ার অভিজ্ঞতা আছে। তো আমরা যখন নদী পার হই, পার হওয়ার সময় যখন নৌকা থেকে লাফ দিই, তুমি দেখবে নৌকাটা পিছনের দিকে চলে যাচ্ছে, রাইট? এই নৌকাটা পিছনের দিকে চলে যাওয়ার কারণ হচ্ছে যে এখানে কিন্তু সংঘর্ষ ঘটছে। কীরকম? তুমি নৌকাতে ছিলা, ওকে ফাইন, তারপরে যখন লাফ দিয়েছে তোমার আর নৌকার মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, আর যখনই সংঘর্ষ হবে তখন ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হবে। তাহলে নৌকা থেকে তুমি যখন লাফ দিলা, তাহলে এখানে দুইটা ঘটনা, একজন হচ্ছে ধরো মানুষ আর হচ্ছে নৌকা, রাইট? আচ্ছা, তাহলে আমি যদি বলি ধরো ব্যক্তি বা মানুষ আর হচ্ছে কি নৌকা। মানুষের ভর ধরো m1 আর নৌকার ভর ধরো কত m2। আচ্ছা, তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র তো জানি, m1 u1 প্লাস কত m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস কত m2 v2। এটা আমরা জানি, তাই না? এটা জানি, এটা হচ্ছে সংঘর্ষের পর, এটা হচ্ছে সংঘর্ষের আগে। আচ্ছা, আমি যখন লাফ দেই নাই সংঘর্ষের আগে, তখন কিন্তু ধরো নৌকাটা স্থির ছিল, তার আমারও ব্যাগ শূন্য, নৌকাটারও ব্যাগ শূন্য, তাহলে এইটা জিরো হবে, এইটা জিরো হবে, তাহলে টোটাল জিরো ইকুয়াল টু m1 v1 প্লাস কত m2 কত v2। এই v2 কি? v2 হচ্ছে নৌকা লাফ দেওয়ার পরে ব্যাগ, v1 কি? ব্যক্তি যেই বেগে লাফ দিল, লাফ দেওয়ার পরে তার মানে যেই ব্যাগটা, মানে সংঘর্ষের পরের যে ব্যাগটা। আচ্ছা, এইখানে দেখো v2 ইকুয়াল টু হইতে হবে মাইনাস m1 v1 ডিভাইডেড বাই m2। এই মাইনাসটা বোঝাচ্ছে যে এই যে v1 যেই দিকে, v2 তার বিপরীত দিকে। বাস্তবে তাই ঘটে, তুমি যখন লাফ দিবা, তুমি যখন তীরে গিয়ে পৌঁছালা, তুমি দেখবা নৌকাটা পিছনের দিকে দৌড় দিয়েছে, উল্টা দিকে দৌড় দিবে। এই যে এইটা আসলে ভরবেগের সংরক্ষণ সূত্রের জন্য ঘটে। আমি যদি একই রকমভাবে তোমাকে বলি যে, আমি যদি একই রকমভাবে করি, এই যে বন্দুকের যে পশ্চাৎ ব্যাগ দেখবা, যখন মানে কোনো একটা মুভিতে গুলি করে, ওই যে গানম্যান সে কিন্তু কাঁপতে থাকে, বা বন্দুকটা একেবারে এই কাঁধে ঠেকায় নেয়। কারণ কি? যখন গুলি বের হয় সামনের দিকে যায়, তখন বন্দুক কিন্তু পিছনের দিকে একটা ধাক্কা খায়। কারণ কি? গুলি ছোড়ার আগে বন্দুকের ভরবেগে শূন্য, গুলির ভরবেগে শূন্য, মানে m1 u1 m2 u2 শূন্য। এখন গুলি ছোড়ার পর m1 b1 m2 b2, এখন ওই মানটা m1 b1 প্লাস m2 b2 মান যদি শূন্য করতে চাও, তাহলে দুটো বিপরীত দিকে হওয়া লাগবে, রাইট? এই জন্য গুলি যেই দিকে যায়, বন্দুক তার বিপরীত দিকে ধাক্কা খায়। আশা করি এই অংশটাও তোমরা বুঝতে পেরেছ। তারপরে আমি একটু দেখি বলের ঘাত এবং ঘাত বল, এই দুটা জিনিস কি। আচ্ছা, এই যে ঘাত বল, এটা বেসিক্যালি হচ্ছে বল, কিন্তু এই বলটা অনেক বড় মানের বল। সহজ কথা, অনেক বড় বল, অনেক বড় বল যখন খুবই অল্প সময় কোনো বস্তুর উপর ক্রিয়াশীল, অনেক বড় বল। আর ক্রিয়াকাল, ক্রিয়াকাল অল্প, খুবই অল্প, অল্প, তখন এই ধরনের বলকে আমরা বলবো ঘাত বল। ঘাত বল কি? পৃথিবীতে বলের তো অভাব নাই, কিন্তু ঘাত বল এটাও বল, এটা একটা স্পেসিফিক বল। যখনই ঘাত বল বলতেছি, তখন আর এক্সট্রাভাবে বলা লাগতেছে না এই বলটা অনেক বড়। দেখো, আমি যেটা ধরলাম এটা কিন্তু চোল, আমি যদি এটাও আলটিমেটলি চোল, কিন্তু আমি যখন ব্রু বলি, তখন কি এটা স্পেশালি বোঝা যায় না? এটা চোখের উপরের চুলটা, এটা কি মাথার চুল তখন বোঝো, চোয়ালের চুল বোঝো না, স্পেশালি বোঝা যায় যে এইটা চোখের ঠিক উপরের চুলটা। অনুরূপভাবে গাথ বল, এটা কিন্তু বল, কিন্তু আমি যখন গাথ বল বলতেছি, তখন আর এক্সট্রাভাবে বলা লাগতেছে না, এটা ঠিক ওই
অনেক বড় মানের বল, যেই বলটা অনেক কম সময় ক্রিয়াশীল হলো। যখন দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ করবে, দেখো এইখানে হিউজ পরিমাণ বলের সংঘর্ষ হয় এবং এদের যে ক্রিয়াকালটা এটি কি অনেক বেশি সময় না, খুবই অল্প সময় এরা ধাক্কাটা খাবে, তখন ওই বলটাকে আমরা বলবো গাত বল। প্রিয় স্টুডেন্ট, তারপরে আমরা যদি দেখি গাত বল নিয়ে আমার আরেকটু কথা বলার আছে। তাহলে গাত বল তো আলটিমেটলি বল, এটা আলটিমেটলি mb মাইনাস mu ডিভাইডেড বাই টি, এই জিনিসটাই। তাহলে গাত বল আসলে কি ভরবেগের পরিবর্তনের হার। এরকম মাঝে মাঝে এমসিকিউ আসবে, গাত বলের মাত্রা কার মাত্রার সমান? আরে ভাই, গাত বলের মাত্রা হবে ভরবেগের পরিবর্তনের হারের মাত্রার সমান, এককও একই রকম ভাবে আসবে, যেন আমরা এটা বুঝতে পারি। তার পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে বলের গাত। বলের গাত হচ্ছে যেটাকে আমরা যে দ্বারা প্রকাশ করব। এই বলের গাত হচ্ছে ওই যে গাত বল, বড় মানের বল, এবং ওই যে অল্প সময় যে ক্রিয়াশীল ছিল, সেই দুইটার গুণফলকে বলা হয় বলের গাত। তাহলে বলের গাত যদি হয়, এফ এর পরিবর্তে আমরা কি জানি, এম বি মাইনাস এম ইউ, নিচে টি দ্বারা ভাগ, আর এখানে টিতা আছে, এইটি আর এইটি গুণ। তাহলে এফ ইকুয়াল টু কত, এম বি মাইনাস এম ইউ। তাহলে এম বি তো শেষ ভরবেগ, এম ইউ আদি ভরবেগ, তার মানে এটা আমি বলতে পারি ভরবেগের পরিবর্তন। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তন। বলের গাত হচ্ছে কি ভরবেগের পরিবর্তন। বলের গাতের মাত্রা ভরবেগের পরিবর্তনের মাত্রা সমান, বলের গাতের একক ভরবেগের পরিবর্তনের এককের সমান। আমরা চলো এতক্ষণ পর্যন্ত যে কনসেপ্টগুলো পড়লাম, বিশেষ করে ভরবেগের সংরক্ষণ সূত্র, ওইটা থেকে আমরা ঢাকা বোর্ডের কোশ্চেনটা সলভ করে ফেলি, রাইট? ঢাকা বোর্ড 2025, এই ঢাকা বোর্ড কোশ্চেনটা সলভ করে এখানে দেখো দুইটা বস্তু, যার এমন বড়ের বস্তুর ভর হচ্ছে 12 কেজি, আর এটা হচ্ছে 8 কেজি, এবং এটা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে সংঘর্ষের আগে, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন বলছে সংঘর্ষের পর বস্তু দুটো একই বেগে একত্রিতভাবে চলা শুরু করলো। সংঘর্ষের পর যদি দুইটা বস্তু একই বেগে চলে, তাহলে B1 আর B2, B1 তো হচ্ছে প্রথম বস্তু সংঘর্ষের পর বেগ, B2 দ্বিতীয় বস্তু সংঘর্ষের পর বেগ, এই দুইটা সমান হলে এটা ইকুয়াল টু আমি ধরে নিতে পারি B। এই বিটা কি, এই বিটা হচ্ছে মিলিত বস্তুর বেগ। যদি মিলিত বস্তুর বেগ হয়, এখানে বলছে বস্তুদের মিলিত বেগ নির্ণয় করো। মিলিত বেগের ক্ষেত্রে আমি যদি সরাসরি সূত্রটা লিখি, তাহলে এক পাশে তো ছিল m1 u1 প্লাস m2 u2, আরেক পাশে m1 b প্লাস m2 b, b কমন নিলে m1 প্লাস m2 থাকে, এইটা এক পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? এখন কোশ্চেন হচ্ছে, এই যে u1 এবং u2 নিয়ে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা হচ্ছে যদি এরকম হয়, দেখো এই ক্ষেত্রে দুইটা গাড়ি একই দিকে যাচ্ছে, তাহলে u1 যেহেতু এটা ভেক্টর রাশি, এটা যদি পজিটিভ হয়, তাহলে u2 দুইটার দিক যেহেতু একই, তাহলে এইটাও হবে পজিটিভ। কিন্তু যদি বিপরীত দিকে আসতো, যদি এরকম হইতো সে এদিকে যাচ্ছে আর সে যদি এদিকে আসতো, তাহলে u1 যদি আমি পজিটিভ ধরতাম, তাহলে u2 কি ধরা লাগতো, u2 নেগেটিভ ধরা লাগতো। এই জিনিসটা যেন মাথায় থাকে। তাহলে এই ক্ষেত্রে আমি দুইটা বস্তুর মিলিত বেগ ইজিলি বের করে ফেলতে পারবো, দুইটা বস্তু কত বেগে যাচ্ছে। আমি যদি এখানে মান বসাই, তাহলে তুমি যদি এখানে মান বসাও, এই এমন কত, এমন হচ্ছে 12, u1 হচ্ছে 10 প্লাস m2 হচ্ছে 8, আর u2 হচ্ছে কত 5, তাহলে এটা 10 প্লাস কত 8, রাইট? সরি 10 না, এমন তো 12, তাই না? তাহলে 12 প্লাস 8 হবে, আর m2 তো হচ্ছে 8। তাহলে আমি একটু দেখি, 12 ইন্টু 10 মানে 120 প্লাস 5 40, আর এটা কত 20, তাহলে যেই মানটা পাবো 061, 160 নিচে 20, তাহলে আলটিমেটলি 8 মিটার পার সেকেন্ড, রাইট? এই 8 মিটার পার সেকেন্ড এবং এই দিকটা আসছে পজিটিভ, তার মানে দুইটা বস্তু যখন পরস্পর ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে এক বস্তুতে মিলিত হয়ে যাবে এবং দুইটা বস্তু একই দিকে 8 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকবে। আচ্ছা, তাহলে আমি মিলিত বেগ কিন্তু পেয়ে গেছি 8 মিটার পার সেকেন্ড। তারপরে যদি যাই, তারপরে কোশ্চেনে বলা হয়েছে, এই কোশ্চেনটাই আমি তো ডি নাম্বার কোশ্চেন সলভ করি নাই, বলছে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক কিনা। এখন স্থিতিস্থাপক হওয়ার জন্য দুইটা কন্ডিশন তার মানতে হবে। এক, শর্ত দুইটা কি, এক হচ্ছে সাম অফ ইপিআই সাম অফ পিএফ, এটা সমান হবে, অর্থাৎ আদি ভরবেগ, সাম মানে যোগফল,
আই মানে ইনিশিয়াল, আদি বর্বেগ আর শেষ বর্বেগ সমান হতে হবে। সেকেন্ড কথা হচ্ছে সংঘর্ষের আগের গতিশক্তি কে আই এবং সংঘর্ষের পরের গতিশক্তির যোগফল কে এফ, এই দুইটাও সমান হইতে হবে। অর্থাৎ সংঘর্ষের আগের মোট গতিশক্তি, সংঘর্ষের পরের মোট গতিশক্তি, এই দুইটা সমান হলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো কি সংঘর্ষটা স্থিতিস্থাপক। আমাদের ভরবেগের সংরক্ষণ মানে সূত্র সবাই অলমোস্ট সবাই মেনে চলে, এটা নিয়ে আর আমাদের মাথা কামাইতে হবে না। যদি এইটা মানে, এটা মানা মানে এটা অটোমেটিক্যালি মানতে হবে। আমি দেখব যে এই গতিশক্তিটা মানে কিনা। তাহলে সংঘর্ষের আগে তাদেরই ছিল কত, হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ কত m2 u2 স্কোয়ার। এটা হচ্ছে সংঘর্ষের আগে। আমি যদি এই মানগুলো বসাই এইখান থেকে খুব সম্ভবত 700 জুল পাবো। আর সংঘর্ষের পর আমি যদি দেখি সংঘর্ষের পরে, রাইট, তাহলে এখানে কি পাবো, হাফ m1 বি স্কোয়ার, এই বিটা হচ্ছে মিলিত বস্তুর বেগ, প্লাস কত হবে হাফ m2 বি স্কোয়ার, রাইট। এটা আলটিমেটলি আমি হাফ m1 প্লাস m2 ইন্টু বি স্কোয়ার লিখতে পারি। এই হাফ m1 কত, m1 12 প্লাস 20 আর বি এর মান পাইছিলাম কত 8 স্কোয়ার। এইখান থেকে খুব সম্ভবত এটা 640 জুল আসবে। যদি এইরকম হয়, দেখো এখানে 700 জুল আর এটা 640 জুল, তার মানে এই সংঘর্ষের আগে মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি, এই শক্তি দুইটা সমান হয় নাই। তখন তাহলে আমি বলবো কি এই সংঘর্ষটা স্থিতিস্থাপক নয়, অস্থিতিস্থাপক, রাইট। সংঘর্ষটা কি হবে, অস্থিতিস্থাপক, রাইট, অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে। তাহলে আমরা বুঝলাম স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ, এইটা আমি কিভাবে বুঝতে পারবো। দেখো তারপরে দিনাজপুর বোর্ড 2022 সালে আসা আরেকটা কোশ্চেন আমরা সলভ করি, তাহলে আমাদের এই ভরবেগের সংরক্ষণ সূত্র রিলেটেড কোনো প্রবলেমই আসলে আর বাঁচবে না। আমি এমন প্রবলেমগুলো তোমাদের জন্য নির্বাচন করি যেন ওই প্রবলেমটা সলভ হওয়ার পরে এই রিলেটেড প্রবলেমগুলো আশা করি তোমার সমস্যা হবে না। এই জন্য এই ক্লাসগুলো, এই টপিকগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ দিয়ে তোমার দেখা উচিত। আমি এইখানে একটু কথা বলি, সেটা হচ্ছে যে এইখানে 12,000 কেজি বড়ের একটি মাল বোঝাই গাড়ি, হ্যাঁ, এটা মাল বোঝাই গাড়ি, আর একটা 800 কেজির খালি গাড়ি, দুইটা, একটা মাল বোঝাই গাড়ি মাল সহ, এটা 12,000 কেজি আর একটা 800 কেজি, এরা পরস্পর 800 মিটার দূর থেকে আসতেছে। এইরকম ধরো এই এ গাড়িটা এই দিকে যাচ্ছে এবং বি গাড়িটা তার বিপরীত দিকে আসতেছে, যেখানে দুইজনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত মিটার, 800 মিটার। ক্লিয়ার? আচ্ছা, এখন একজনে যাচ্ছে কত 12 মিটার পার সেকেন্ড বেগে, আর একজন 20 মিটার পার সেকেন্ড বেগে। কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে এরা কি একই দিকে যাচ্ছে? না, এরা পরস্পর বিপরীত দিকে আসতেছে। যেহেতু পরস্পর বিপরীত দিকে আসতেছে, তাহলে এটা যদি u1 যদি পজিটিভ হয়, তাহলে এই মানটা u2 এটাকে তোমার নেগেটিভ ধরতে হবে, কারণ এই ডিরেকশন পজিটিভ হলে এই ডিরেকশনটা কি হবে, নেগেটিভ হবে। এখন বলছে কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, কারণ মুখোমুখি আসছে মানে কোনো এক সময় তারা সংঘর্ষ হবে। এখন কোশ্চেন হচ্ছে কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হলো, এই সময়টা কত, টি এর মান কত, কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হলো, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমি কি ধরছি, আমি ধরি টি সময় পর, টি সময় পর সংঘর্ষ হবে। কত সময় পর, টি সময় পর মাল বোঝাই গাড়ি যেটা, হ্যাঁ, টি সময় পর মাল বোঝাই গাড়ি যখন এক্স দূরত্ব থেকে, টি সময় পর মাল বোঝাই গাড়ি যখন কতটুকু দূরে, এক্স দূরত্ব অতিক্রম করবে, তখন সংঘর্ষ ঘটে, তখন সংঘর্ষ ঘটবে। এটা হচ্ছে আমার সংঘর্ষ ঘটবে, এটা আমি ধরে নিলাম। তাহলে আমাকে একটু বলো তো, সুতরাং খালি গাড়ি কতটুকু যাবে, যেই গাড়িটা খালি সেই খালি গাড়ি কতটুকু যাবে, খালি গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত, একটু বলো তো, হিসাব করো। খালি গাড়ির অতিক্রান্ত দূরত্ব তুমি নিশ্চয়ই বলবা, এই বেটা যদি এক্স পরিমাণ আসে তাহলে এই বেটার এই পরিমাণ আসতে হবে, তাহলে টোটালটা যদি 800 হয় তাহলে এটা হবে 800 মাইনাস এক্স, রাইট, 800 মাইনাস এক্স। এতে তো কোনো সন্দেহ নেই। এখন আমি একটু দেখি যে মাল বোঝাই গাড়ি যেটা, রাইট, মাল বোঝাই গাড়ি, তার জন্য কোন সমীকরণ বসানো উচিত।
মাল বোঝাই গাড়ির জন্য কোন সমীকরণ বসানো উচিত? মাল বোঝাই গাড়ির জন্য যেহেতু তারা কিন্তু সমবেগে যাচ্ছে, সমবেগের ক্ষেত্রে কিন্তু অ্যাস ইকুয়াল টু বিটি, এটা মাথায় রেখে এই সমীকরণ বসবে। তাহলে এই অ্যাসের পরিবর্তে আমি বসাবো এক্স ইকুয়াল টু কত, বিটি। বি কত, মাল বোঝাই গাড়ি কত বেগে যাচ্ছে, 12, তাহলে 12 কত, টি। এটা হচ্ছে মাল বোঝাই গাড়ির জন্য। আর খালি গাড়ি যেটা, খালি গাড়ির জন্য আমি কি বলতে পারি, খালি গাড়ির জন্য সেও কিন্তু সমবেগে যাচ্ছে, তার জন্য এস ইকুয়াল টু বিটি। তার এস কত, এস হচ্ছে 800 মাইনাস এক্স, এটা ইকুয়াল টু কত, বিটি। তার বি কত, 20। এটা কি 20? না, এটা -20t। এটা একটু মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে তার ব্যাগটা বিপরীত দিকে। এখন আমি যদি এখানে বসাই তাহলে 800 মাইনাস এক্সের জায়গায় আমি কি বসাইতে পারবো বলো তো, 12t। এটা ইকুয়াল টু কত হবে, মাইনাস কত, 20t। আমি এটা ইজিলি করতে পারবো, রাইট? এক্সের জায়গায় আমি যদি বসাই, এক্স কি ছিল, এখানে এক্সের মান যেটা ছিল সেটা হচ্ছে কত, 12। আচ্ছা, 12t। তাহলে আমি যদি এই মানটা বসাই তাহলে আমি একটা মান পাওয়া যাব। আর এইখানে যেহেতু একটা জিনিস আমি একটু ভুল করেছি, সেটা এটা -20 হবে না, এটা +20 হবে। কারণ হচ্ছে আমি এটা কিন্তু তাদের দুইটা ঘটনা একই সাথে ঘটাচ্ছি না, এটা আমি দেখতেছি কত, মানে এটা তো ছিল যে এইটি সময় সে কতটুকু কেবল যাচ্ছে, সেই দূরত্বের মানটুকু। আমি যখন দুইটা একই সাথে সংঘর্ষের ক্ষেত্রে আমি যখন ঘটাবো ভরবেগের সংরক্ষণ সূত্র, তখন এই দুইটা আমার ইম্পর্টেন্ট। তাহলে এইখানে আমি যে মানটা পাবো 800 ইকুয়াল টু, এটা কত হবে, ওইখানে গিয়ে যদি যোগ হয় এটা হবে 32t। তাহলে টি ইকুয়াল টু কত হবে, 800 ডিভাইডেড বাই 32। এখান থেকে টি এর মান যা আসে ওই সময় পরে গিয়েই বস্তু দুইটার মধ্যে সংঘর্ষ ঘটবে। টি এর মান যা আসবে ওই সময় পরে গিয়ে, এটা যদি কাটো তার মানে হয় 25 সেকেন্ড আসবে, অর্থাৎ 25 সেকেন্ড পরে গিয়ে, 25 দুগুণে 50, 75, 5, 80, 25 সেকেন্ড পরে গিয়ে তাদের মধ্যে সংঘর্ষ ঘটবে। এই 25 সেকেন্ডে মাল বোঝাই গাড়ি কতটুকু যাবে, টি এর মান 25 বোঝায় বসায় দেন, তাহলেই পাওয়া যাবা। এই 25 সেকেন্ডে খালি গাড়ি কতটুকু যাবে, টি এর মান 50 বসাইলে তাহলে যেই মানটা পাবো এটা 800 মাইনাস এক্সের মান তুমি পাওয়া গেলা। ওই খালি গাড়িতে যাবে 800 মাইনাস এক্স, ওই মানটা তুমি পাওয়া গেলা। সুতরাং এই 25 সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ ঘটবে। যেহেতু আমি ভরবেগের সংরক্ষণ সূত্র বসাচ্ছি না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু যদিও গাড়ি দুটো পরস্পর বিপরীত দিকে আসতেছে, এই মানগুলো কিন্তু আলাদা আলাদা মান ছিল, তাই না? এই জন্য এখানে আমি প্লাস মাইনাস নিয়ে কিন্তু কাজ করব না। তার পরবর্তী কোশ্চেনটাই আসে, একটু দেখো। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে, তুমি এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই যে দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ ঘটলো, এই সংঘর্ষের পর দুইটা গাড়ি কে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, আমি আগে দেখি সংঘর্ষ ঘটছে, ভালো কথা। সংঘর্ষ ঘটার পর দুইটা বস্তু কে কত, সংঘর্ষের পর তাদের ব্যাগের মানটা আমি একটু দেখতে চাই, কে কত বেগে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। এটা যদি আমি দেখি যে সংঘর্ষের পর তাদের কার বেগ কত এবং কোন দিকে যাচ্ছে, তাহলে আমার হাতে দুইটা অপশন আছে। এক হচ্ছে যে আমি যদি লিখি m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1b1 প্লাস কত, m2b2। এই ক্ষেত্রে আমি যদি প্রথম যে গাড়িটা মাল বোঝাই গাড়ি b1 বের করি, তাহলে আমি দেখতে পারবো সংঘর্ষের পর সে কত বেগে যাচ্ছে। কিন্তু b1 আমি এই সূত্র দিয়ে বের করতে পারবো না, কারণ আমি b2-র মানটা আমি কিন্তু জানি না। b2-র মান যদি m1u1 জানি, m2u2 জানি, m1 m2 জানি, b2-র মান জানলে এই সূত্র দিয়ে b1 বের করতে পারতাম। কিন্তু b1 বের করার আরেকটা সমীকরণ আছে, এটা আমাদের জানতে হবে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। সেক্ষেত্রে b1 ইকুয়াল টু লেখা যাবে m1 প্লাস কত, m2, m1 মাইনাস m2 u1 প্লাস 2 m2 u2। এটা হচ্ছে b1 বের করা আরেকটা সূত্র। যখন আমার b2 জানা নাই, তখন যদি b1 বের করতে বলে, তাহলে তো আমি উপরের সমীকরণ দেওয়া পারবো না, কারণ একটা সমীকরণ তো দুইটা অজানা থাকলে বের করা যাবে না।
তখন এই সমীকরণটা আমি সবসময় B1 বের করব। এখন যদি মান বসাই, এটা তো ওই যে ভরবেগের সংরক্ষণ সূত্র এবং স্থিতিস্থাপক সংঘর্ষ থেকে সম্মিলিত সূত্র, এইখানে কিন্তু U1 U2 পজিটিভ নেগেটিভ ব্যবহার করতে হবে মাস্ট, কারণ একই সমীকরণে U1 U2 বসছে, এখানে কিন্তু একই সমীকরণে মানে দুইটা গাড়ির ব্যাগ বসা নাই। তাহলে এখন আমি যদি মান বসাই, তাহলে B1 এর এখানে যদি মান বসাই, তাহলে আমরা একটু দেখি, এটা নিচে হয়ে যাবে কত, একটা হচ্ছে কত 12,000, আরেকটা হচ্ছে কত 800, আর এখানে যদি মান বসাই এমন হচ্ছে 12,000 মাইনাস 800, U1 কত, U1 হচ্ছে 12 প্লাস 2, M2 কত, M2 হচ্ছে 800 ইন্টু U2 কত -20। এইখানে মান বসালে 8 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু পজিটিভ। এর অর্থ হচ্ছে সংঘর্ষের পর প্রথম যে গাড়িটা, এটা কোন গাড়িটা, এটা হচ্ছে মাল বোঝাই গাড়ি, হ্যাঁ মাথায় রেখো, এটা হচ্ছে কোন গাড়ি, এটা হচ্ছে মাল বোঝাই গাড়ি। তাহলে সংঘর্ষের পর যেই গাড়িটা মাল বোঝাই গাড়ি, সেই গাড়িটা 8 মিটার পার সেকেন্ড বেগে যেই দিকে যাচ্ছিল সেই দিকেই যাবে। তার মানে সংঘর্ষের পর সে একই দিকে যাচ্ছে, তার ব্যাগের আংশিক পরিবর্তন ঘটছে, কারণ তার ব্যাগ ছিল 12 মিটার পার সেকেন্ড, এখন ব্যাগ কিছু কমে একই দিকে যাচ্ছে। আর আমি যদি দ্বিতীয় গাড়িটা দেখতে চাই B2, যেটা খালি গাড়ি, তাহলে B2-র ক্ষেত্রে এই ক্ষেত্রেও নিচে হবে M1 প্লাস M2, এটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে। B2 মানে হবে M2 মাইনাস M1 U2 প্লাস নিচে সব 1 এর হবে, তার মানে এটা হবে 2M1 U1। এখানে যদি তুমি মান বসাও, এটা আসবে 40 মিটার পার সেকেন্ড। এইখানে কিন্তু ভয়ঙ্কর একটা জিনিস ঘটে গেছে, কি সেটা, এটা ছিল -20 মিটার পার সেকেন্ড, আর সংঘর্ষের পর ওই গাড়িটারই ব্যাগ হচ্ছে +40 মিটার পার সেকেন্ড। অর্থাৎ গাড়িটা যেই দিকে আসতেছিল খালি গাড়িটা, তাহলে খালি গাড়িটা সংঘর্ষের পর তার বিপরীত দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতে হবে। কত বড় ভয়ঙ্কর জিনিস তুমি বুঝতে পারতেছ, খুবই মারাত্মক বিষয় এটা। সেই ক্ষেত্রে এই জন্য তাহলে দ্বিতীয় গাড়িটার এই খালি গাড়িটার ব্যাগের পরিবর্তন কত বলো তো, খালি গাড়িটার ব্যাগের পরিবর্তন কত, 40 মাইনাস 20, 60 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার ব্যাগের পরিবর্তন ঘটে গেছে। এই জন্য দ্বিতীয় গাড়িটা যেমন দিকও চেঞ্জ হয়েছে, ব্যাগের হিউজ পরিবর্তন ঘটছে, বিশেষ করে দিক চেঞ্জ হয়েছে, এই জন্য দ্বিতীয় গাড়িটা ক্ষতিগ্রস্ত হবে বেশি, রাইট। তাহলে এই জন্য আমরা বলতে পারি কোন গাড়ি ক্ষতিগ্রস্ত হবে, খালি গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে। খালি গাড়ি কি হবে, বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমাকে বলছিল কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে, রাইট। তাহলে খালি গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা আশা করি এই ধরনের প্রবলেমগুলো কোন সায়েন্সে কোন টেকনিক থেকে আমাদের সলভ করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, আজকের 8 নম্বর লেকচার এখানেই শেষ হতে যাচ্ছে। আমাদের বলতে আরও কিছু কনসেপ্ট বাকি আছে, সেই কনসেপ্ট দেখাবো এবং এই প্রবলেমগুলো আমি সলভ করে দেব। এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে, নিব A to Z নিব, ভালো করেই শেষ করবো ইনশাআল্লাহ। তোমাদের কাজ হচ্ছে ক্লাস যদি ভালো লেগে থাকে, হ্যাঁ তুমি যদি উপকৃত হও, তাহলে তোমার বন্ধুও যেন আমার কাছ থেকে একটু উপকৃত হতে পারে, সেজন্য বন্ধুর সাথে শেয়ার করা। প্রিয় অভিভাবক, আপনারাও যদি দেখেন তাহলে আপনারাও একটু শেয়ার করবেন। ভালো থাকবে, আসসালামু আলাইকুম।